আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব ফিজিক্সের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ এই চ্যাপ্টারের তৃতীয় পর্ব ক্লাস। তো আমরা প্রথম দ্বিতীয় পর্ব শেষ করেছি। আজকে তৃতীয় পর্ব ক্লাসে আমি প্যাসকেলের সূত্রটি নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী প্যাসকেলের সূত্রটি কি ছিল? কোনো আবদ্ধ তরল ও বায়ু পদার্থের কোনো অংশে চাপ দিলে সেই চাপ ওই পাত্রের গায়ে সমানভাবে বা লম্বভাবে সঞ্চালিত হয়। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য একটু চিত্রটা লক্ষ্য করো। দেখো, কোনো আবদ্ধ তরল পদার্থ কোনো একটা আবদ্ধ পাত্রের মধ্যে, আমরা যদি তরল পদার্থ বা বায়ু পদার্থ কিন্তু চিন্তা করা যায়, এই আবদ্ধ একটা পাত্রের মধ্যে মনে করো পানি আছে। এখন এর এই অংশে যদি আমরা চাপ দিই, কি দিচ্ছি? এখানে চাপ দিচ্ছি। এখন এই পাত্রের মনে করো এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, এই দুই সাইডে দুইটা ছিদ্র আছে। এখন তুমি বলো তো, এই পাত্রের যখন আমরা এক অংশে চাপ দিচ্ছি তখন কোন অংশে এই যে তরল পদার্থের ফোর্সটা, পানির ফোর্সটা বের হবে? কোন দিক থেকে বেশি বের হবে? আসল কথা হলো, অনেকে চিন্তা করবে যে এখানে যখন চাপ দেওয়া হবে তখন সোজা অর্থাৎ এই ছিদ্র দিয়ে পানির ফোর্সটা বেশি হতে পারে। না, আসলে এই ছিদ্র দিয়েও পানির ফোর্স বেশি হবে না, বা এখানে চাপ দিচ্ছি বলে এর কাছাকাছি যে দুইটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে পানির ফোর্স বেশি হবে, এমন কোনো কথা না। আবদ্ধ তরল পদার্থের মধ্যে কোনো একটা অংশে যদি চাপ দেওয়া হয় তাহলে সেই চাপ আসলে এই তরল পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়, সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। অর্থাৎ এই চাপ এখানে যে মানটা পাওয়া যাবে এখানেও সেই একই চাপ, এখানেও চাপ, এখানে সব জায়গায় সমানভাবে চাপ প্রদান করে। শুধুমাত্র যদি তরল পদার্থ বা বায়ু পদার্থ থাকে তাহলে এই ক্ষেত্রে এটা হয়। তাহলে প্যাসকেলের যে সূত্রটি সেটা হলো, কোনো আবদ্ধ তরল বা বায়ু পদার্থের কোনো অংশে চাপ দিলে সেই চাপ ওই পাত্রে সমানভাবে সব দিকে সঞ্চালিত হয়। তাহলে এইটা ছিল আমাদের প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্রের আরেকটা রূপ আছে এখানে, সেটা হলো গাণিতিক রূপ। এই গাণিতিক যে রূপটা আছে সেটা হচ্ছে প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি বলা হয়। তো যাই হোক, আমরা প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি এইটা আমরা শিখব। যেহেতু সৃজনশীলের মধ্যে যে আইটেমের প্রশ্ন হয় সেটা হচ্ছে প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি সংক্রান্ত। তো বল বৃদ্ধিকরণ নীতি এই সূত্রটি আবার কি, বা বল বৃদ্ধিকরণ নীতিটা কি সেটা আমরা শিখব। তো দেখো, এখানেও বল বৃদ্ধিকরণ নীতির জন্য আরেকটা চিত্র লক্ষ্য করো। দুইটা সিলিন্ডার আছে, এখানে একটা সিলিন্ডার আর একটা সিলিন্ডার, এখানে দুইটা সিলিন্ডার আছে একটা নল দ্বারা যুক্ত। এখন এই সিলিন্ডারের দেখো, এই দুইটা সিলিন্ডারে আমরা পানি দ্বারা পূর্ণ করছি। এখন দেখো, এখানে এই সিলিন্ডারটা ছোট সিলিন্ডার আর এটা হলো বড় সিলিন্ডার। এই সিলিন্ডারের এখানে একটা পিস্টন আছে, এখানে একটা পিস্টন আছে, এটা হলো পিস্টন। এখন তোমরা অনেকে আছো পিস্টন চেনো না। তা পিস্টন বিষয়টা আমি চেনার জন্য তোমাদের আরেকটা বলি, যে এই যে আমরা যে সিরিঞ্জ অর্থাৎ সুই ফোটানোর জন্য যে সিরিঞ্জটা ব্যবহার করি, দেখো সিরিঞ্জের ছবিটা তো এরকম, তোমরা চেনো ইনজেকশন বা সিরিঞ্জ, এই হলো সুই। এখন এই যে সিরিঞ্জের মধ্যে একটা দেখবা লক্ষ্য করে, যে এখানে এই সিরিঞ্জের মধ্যে একটা নল থাকে। এইটা হচ্ছে দেখবা একটা কালো রাবারের অংশ, এটা হচ্ছে কালো রাবারের অংশ, এইটাকে বলা হয় পিস্টন। এই যে কালো যে রাবারের যে অংশটা, ওইটা দিয়ে আসলে এর মধ্যে যে তরল বা
ওষুধ মেডিসিন আছে সেটাকে পুশ করার জন্য এখানে একটা পিস্টন থাকে। এই যে কালো রাবারের যে অংশটা সেটাই কিন্তু মূলত এখানে পিস্টন। আশা করা যায় পিস্টন চিনেছো। তাহলে এই যে সিলিন্ডার দুইটা আছে, এই সিলিন্ডারের এখানে একটা পিস্টন আছে, এখানে একটা পিস্টন আছে। এই পিস্টনটা ছোট পিস্টন, এই পিস্টনটা হলো বড় পিস্টন। তাহলে এখানে যে বলটা দেওয়া হয় সেটা হলো F1। তাহলে এখানে আমরা যে বলটা দিচ্ছি সেটা হচ্ছে F1, আর এখান থেকে যে বলটা পাবো সেটা হলো F2। এখন এই ক্ষেত্রে ঘটনাটা হয় কি, যে আমি যদি ছোট পিস্টনে বল প্রদান করি তাহলে বড় পিস্টনে অনেক বেশি বেশি বল পাওয়া যায়। এইটাই হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি। প্যাসকেলের এই নীতিটাকে বলা হয়েছে বল বৃদ্ধিকরণ নীতি। কেননা ছোট পিস্টনে যে বল দিচ্ছ বড় পিস্টনে সেই বলের বহুগুণ বল বৃদ্ধি পায়, এই জন্য এটাকে আমরা বলবো প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি। তাহলে এখানে আমরা বলতে পারি যে F1 এর চেয়ে কিন্তু F2 বড় হবে। এখন কেন বড় হবে? বড় হওয়ার কারণ হলো যে এই পিস্টনটা যেহেতু ছোট, এই পিস্টনের একটা ক্ষেত্রফল দেওয়া থাকবে, এটা হলো A1। এখানে একটা পিস্টন আছে, এই পিস্টনের ক্ষেত্রফল হলো A2। কারণ কি, এখানে A1 এর চেয়ে A2 এর মানটা বেশি হওয়ার কারণে এখানে যে বলটা পাওয়া যাবে সেটা অনেক বেশি বল পাওয়া যাবে। তা আমি উদাহরণ হিসেবে চিন্তা করি যে এখানে তুমি দেখছো হলো, মনে করো 50 নিউটন বল দিচ্ছ। এখানে 50 নিউটন বল দেওয়ার কারণে এখানে তুমি দেখা যাচ্ছে 3000 নিউটন বল পেতে পারো। দেখছো তুমি এখানে 50 নিউটন বল, আর এখানে পেয়ে যাচ্ছ 3000 নিউটন বল বা তার বেশি নিউটন বল এখানে পেতে পারো। এই জন্যই কিন্তু এটার নাম হয়েছে বল বৃদ্ধিকরণ নীতি। তাহলে প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতিটি কি? এটা সৃজনশীলের ক নম্বর প্রশ্নে কিন্তু অনেক সময় পড়ে থাকে যে প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতিটি লিখো। তখন তুমি কিভাবে লিখবে? বলবে যে ছোট পিস্টনে যে বল প্রযুক্ত হয় বড় পিস্টনে সেই বলের বহুগুণ বল বৃদ্ধি পায়। এই নীতিকে বল বৃদ্ধিকরণ নীতি বলে। তো যাই হোক, তাহলে এখানে তুমি দিচ্ছ 50 নিউটন, এখানে পাচ্ছ 3000 নিউটন বল। এর কারণ হলো যে ছোট পিস্টনে বল দিলে সেটা এর মধ্যে সঞ্চালিত হয়ে বিস্তৃত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। চারিদিকে বিস্তৃত হয়ে ছড়িয়ে যখন পড়বে তখন কিন্তু এখানে অনেক বেশি বল পাওয়া যায়। দেখো তোমরা অনেক সময় লক্ষ্য করে যে যখন রাস্তাঘাটে চলাচল করা হয় পাশে দেখবে যে একটা ট্রাকের একটা চাকা একদিকে ভেঙে পড়ে গেছে, তখন একটা স্ক্রু দিয়ে ওই ট্রাকের চাকার মাঝে ওই ট্রাকটা উঁচু করার জন্য ওর মাঝে কিন্তু একটা স্ক্রু লাগানো হয় বা জ্যাক বলা হয় ওইটাকে। এটাকে আসলে বামার প্রেস বা হাইড্রোলিক প্রেস বলা হয়। এইটার নীতি কিন্তু এইটার মতোই কাজ করে যে তুমি দিচ্ছ অল্প বল কিন্তু ওই ট্রাকের যে ওয়েট অনেক বেশি বলে ওর মধ্য থেকে ওই জ্যাকের মধ্য থেকে একটা বল কাজ করে। তুমি দিচ্ছ অল্প বল কিন্তু অনেক বৃহৎ মানের বল ওইটাকে উপরের দিকে উঠায় দিচ্ছে। তা এইটাও এই হাইড্রোলিক প্রেস বা এই বামার প্রেসটাও কিন্তু এই নীতিতে কাজ করে। তাহলে এই ধরনের নীতিকে আমরা কিন্তু বলবো প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি। আর এটার মান A1 আর A2 এর উপর ডিপেন্ড করবে। কারণ কি, A1 এর মানটা যত ছোট আর A2 এর মানটা যত বেশি হবে এখানে কিন্তু বলের মানটা তত বেশি পাওয়া যাবে। দেখো আরেকটা উদাহরণ, এগুলো কিন্তু যান্ত্রিক সুবিধা, এটা আমাদের ফিজিক্সের যান্ত্রিক সুবিধার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিশেষ করে দেখো তুমি সাইকেলে যে প্যাডেলটা মারছো, সাইকেলে যখন প্যাডেল দেওয়া হয় অল্প প্যাডেলের আকৃতিটা কিন্তু ছোট, কিন্তু দুইটা চাকা যখন চিন্তা করবো চাকা কিন্তু অনেক বড় আকৃতির। দিচ্ছ অল্প প্যাডেল কিন্তু প্যাডেলটা যখন এক পাক ঘোরাচ্ছ কিন্তু চাকাটাও কিন্তু এক পাক ঘুরছে। প্যাডেলের যে দূরত্ব অতিক্রম করছে চাকার দূরত্ব অনেক বেশি অতিক্রম করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যান্ত্রিক সুবিধা পাচ্ছি। ঠিক তেমনই দিচ্ছ তুমি অল্প বল পাচ্ছ অনেক বেশি বল। এই ধরনের নীতিকে আমরা বলবো
প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি। এখন এখানে যদি তুমি একটা অঙ্কের সাহায্যে দেখাও যে এখানে যদি আমি আগে মূল বিষয়ে আসি, তারপরে এখানে দেখা যাচ্ছে তুমি দিচ্ছ 50 নিউটন ধরে নিলাম, আর এখানে এই মানটা দিলাম আমি 0.09 মিটার স্কয়ার ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলের মানটা দিলাম আমি 10 মিটার স্কয়ার। দেখো এই ক্ষেত্রফলটা অনেক ছোট, এই ক্ষেত্রফলটা অনেক বড়, তাহলে এই ক্ষেত্রে F2 এর মানটা তুমি কত পাবে? দিচ্ছ কিন্তু 50 নিউটন, এখন পাবে কত নিউটন সেটা একটু ক্যালকুলেশন করলে দেখো। এর সূত্রটা আমরা জানি যে F1 বাই F2 ইকুয়াল টু A1 বাই A2। দেখো তুমি এই সূত্রটা এভাবেও লিখতে পারো, অথবা F2টা যদি আগে লিখো F1 নিচেই লিখো, তাহলে এইটা উল্টিয়ে দিও, অর্থাৎ A2 বাই A1 একটা লিখলেই হবে। এখন আমরা যেহেতু F2 বের করব, তাহলে দেখো F2 ইকুয়াল টু F1টা এই পাশে আসলে A2 বাই A1, F1টা কিন্তু এখানে চলে আসবে। তো এইটা যদি আমরা ক্যালকুলেট করি, দেখো A2 এর মান কত 10, F1 কত দেওয়া আছে 50 নিউটন, আর A1 দেওয়া আছে কিন্তু 0.09। এখন এইটা ক্যালকুলেট করে দেখো কত মান আসে। তাহলে এটা আমরা ক্যালকুলেট করব 10 গুণ 50 ভাগ 0.09, এটার মান পাচ্ছি আমরা 5555.55। তার মানে এখানে কিন্তু অনেক বড় মান আমরা একটা পাচ্ছি, দেখো 5555.55 নিউটন। তাহলে এত বেশি বল কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি, এত নিউটন। তাহলে দেখো তুমি দিচ্ছ মাত্র 50 নিউটন বল, কিন্তু পেয়ে যাচ্ছ অনেক বেশি বল। সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা এই ক্ষেত্রফলটা যত ছোট করবা, এই ক্ষেত্রফলটা যত বড় করবা, যত বেশি বড় করা হবে এখানে মানটা তত বেশি পাওয়া যাবে। তাহলে এই বল বৃদ্ধিকরণ নীতিটি বুঝতে পেরেছো। তাহলে সৃজনশীলের ক নম্বর প্রশ্নে যখন আসবে যে প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতিটি কি, তখন তুমি এই কথাটা লিখবে যে ছোট পিস্টনে যে বল প্রযুক্ত হয় বড় পিস্টনে সেই বলেরই বহুগুণ বল বৃদ্ধি পায়। এই নীতিকে বল বৃদ্ধিকরণ নীতি বলে। তো এখন এই যে এখানে আমরা যে সূত্রটি লিখলাম, দেখো আমি এই মানগুলো এখান থেকে আউট করে দিই। আমরা যে সূত্রটি লিখলাম যে F1 বাই F2 ইকুয়াল টু A1 বাই A2, এটা আসলে কিভাবে, অথবা F2 বাই F1 ইকুয়াল টু A2 বাই A1, এটা কিভাবে হলো সেটা আমরা একটু দেখব। দেখো ছোট পিস্টনে তুমি বল দিচ্ছ কত F1, তাহলে এই ছোট পিস্টনে যে চাপ উৎপন্ন হচ্ছে সেটা কি? তাহলে এখানে আমরা লিখব যে ছোট পিস্টনে F1 বল দেওয়ায় চাপ হবে P ইকুয়াল টু, দেখো আমরা চাপের সূত্র কিন্তু এর পূর্বে শিখেছি, চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফল, এখন এখানে যে বলটা দেওয়া হয়েছে সেটা F1, ক্ষেত্রফল ছোট পিস্টনের A1, তাহলে এখানে যে চাপটা হয়েছে সেটা হচ্ছে F1 বাই A1। তাহলে এখানে যে চাপের উৎপত্তি হয়েছে সেটা হলো F1 বাই A1। এখন দেখো এই যে আমরা প্যাসকেলের সূত্র শিখলাম যে এই চাপ সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়, তাহলে এই যে F1 বাই A1 এইটা কিন্তু এই তরল পদার্থের মধ্যে সঞ্চালিত হবে। এখন এখানেও কিন্তু এই চাপটা, এই যে F1 বাই A1 এটা কি জিনিস? চাপ। দেখো খেয়াল করে এইখান থেকে যে F1 বাই A1 এটা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো, এইটা কিন্তু F1 বাই A1, এই F1 বাই A1 কিন্তু এখানে বিস্তৃত হয়ে এই চাপটা এখানে বিস্তৃত হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে এখানেও কিন্তু সে আসবে F1 বাই A1, এই চাপটা এখানে সঞ্চালিত হবে এবং চারিদিকে বিস্তৃত হয়ে যাবে। তাহলে এখানে
F2টা কত হবে? এখন এখানে আমরা লিখব যে বড় পিস্টনের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হলো A2। তাহলে এই বড় পিস্টনে এখানে যে বড় পিস্টনে যে বলটা হবে সেটা কত? দেখো, বড় পিস্টনে বল F2। দেখো আমি পূর্বে আবার একটু ফিরে আসি যে চাপ সমান আমরা কি জানি? বল বাই ক্ষেত্রফল। এটা আমরা জানি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল এটা। এখন এখান থেকে যদি আমি বলি বল কত, তাহলে দেখো বল সমান কিন্তু বলবো চাপ গুণ ক্ষেত্রফল। এখন আমরা বড় পিস্টনে বল বের করছি। বড় পিস্টনে এই বলের মানটা কত? খেয়াল করো, বড় পিস্টনে বল কত? বড় পিস্টনে বল হবে চাপ গুণ ক্ষেত্রফল। বড় পিস্টনে বল হবে চাপ গুণ ক্ষেত্রফল। এই যে বল মানে কি? চাপ গুণ ক্ষেত্রফল। এটা আমি মুছে দিই এখানে। তাহলে বড় পিস্টনে যে বল সেটা হলো চাপ গুণ ক্ষেত্রফল। এখন এখানে চাপ কত? এই যে আমরা বের করলাম যে এখানে যে চাপটা দিচ্ছে সেটা কিন্তু F1/A1। এই বড় পিস্টনে যে চাপটা আসছে সেটা হলো F1/A1। তো এখানে যে চাপটা সেটা হলো F1/A1 এবং বড় পিস্টনের ক্ষেত্রফলটা কত? A2। ব্যাস, আমরা কিন্তু এবার এই সমীকরণটা, আমাদের উদ্দেশ্য কিন্তু এই সমীকরণটা কিভাবে আসলো সেটা দেখার। তাহলে এখানে আমরা পেলাম কি যে F2 = দেখো F1/A2/A1। এখন এখান থেকে দেখো F1টা ক্রস করে আমরা সমানের এই পাশে নিয়ে আসি যদি, তাহলে F2/F1 = A2/A1। এই যে আমরা সমীকরণটা পেয়ে গেলাম। এই সমীকরণটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এই সমীকরণটা কিভাবে আসলো সেটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক এভাবে ছোট পিস্টনে যে বলটা হবে সেটা যে চাপ সৃষ্টি হচ্ছে, এই চাপই হলো চারদিকে সমানভাবে সঞ্চালিত হচ্ছে এবং এখানে যে চাপ হচ্ছে যার কারণে এই বলের মানটা বেশি হয়ে যাচ্ছে। এই নীতিটা হলো বল বৃদ্ধিকরণ নীতি। তা আমি মনে করি যে তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরপর আমরা এই চ্যাপ্টার থেকে চতুর্থ পর্ব পদার্থের অবস্থা ও চাপের চতুর্থ পর্ব ক্লাস নিয়ে আসবো। এখানে আমরা বাতাসের চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ, স্থিতিস্থাপক সম্পর্কে, পদার্থের যে তিনটে অবস্থা, কঠিন তরল গ্যাস, পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা অবস্থা, তারপরে এখানে আমরা বাল্ক মডুলাস, ইয়ং মডুলাস, এই স্থিতিস্থাপক সম্পর্কে এখানে আমি চতুর্থ পর্ব ক্লাসে তোমাদের এটা সম্পূর্ণ করব ইনশাল্লাহ। তো ততক্ষণে তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।